আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা যেহেতু গত ক্লাসে বলছিলাম যে আমাদের এখানে টোটাল 7টা ধারা আছে। ওই ধারা থেকে আমরা ক্লাস শুরু করব। প্রথম যে ধারাটা ছিল সেটা আমাদের চাকরি হতে আয়। চাকরি হতে আয় সাবমিট পাইছিল না প্রথমে? হ্যাঁ স্যার পাইছিলাম, কিন্তু ভুলে গেছি মনে নাই এখন আর। ঠিক আছে, সমস্যা নাই, নতুন করে আমরা শিখি। চাকরি হতে আয়, চাকরি যারা করে। চাকরি কারা করে? চাকরি দুই ধরনের শ্রেণী মানুষ করে। কে কে করে? একজন সরকারি কর্মকর্তারা করে, আর বেসরকারি কর্মকর্তারা করে। তো সরকারি কর্মকর্তা যাদের আছে তাদের অনেক সুবিধা, কিন্তু বেসরকারি কর্মকর্তাদের চাকরি হতে সুবিধা কম, তাদের কর দিতে হয় অনেক টাকা। এই করটা আমাদের বের করতে হবে। কত টাকা কর দিবে একজন সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা যারা চাকরি করে, তাদের কর বের করাই আমাদের কাজ। এই কর বের করতে গেলে প্রথমত তা জানতে হবে তাদের মোট আয় কত এক বছরের। ওই এক বছরের আয়ের উপর কর দিতে হয়। ওই এক বছরের আয় বের করার জন্য আমাদের যে ছকটা মুখস্থ করতে হবে সেটাই হলো চাকরি হতে আয়। তো চাকরি হতে আয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে করদাতার নাম লিখতে হবে। করদাতার নাম বেসরকারি কর্মকর্তা বা কর্মচারী, যেটা নাম থাকুক। দুই ধরনের নাম থাকতে পারে, সরকারি কর্মকর্তা থাকতে পারে বা বেসরকারি কর্মকর্তা থাকতে পারে। তো যাই হোক, প্রথমে আয় বর্ষ এবং কর বর্ষ। আয় বর্ষ আর কর বর্ষ ব্যাপারটা আমি একটু বলি। আয় বর্ষ মানে যখন তুমি আয় করবা সেটাকে বলা আয় বর্ষ। আর কর বর্ষ বলতে কি বোঝায়? কর বর্ষ বলতে বোঝায় হলো তুমি যখন কর দিবা যেই বছরে, সেটাকে কর বর্ষ বলে। তো বাংলাদেশের যে আইন অনুযায়ী মূলত আমাদের জুলাই থেকে এই জুলাই জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত একটা অর্থ বছর বলা হয়। তাহলে অর্থ বছর বলতে আমরা বুঝি এই বছরের জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত। এই এক বছরের যেইটা আছে, 2 সাল মিলা হয়। এই বছরের 6 মাস, পরের বছরের 6 মাস। তাহলে 2 সাল মিলা একটা অর্থ বছর নির্ণয় করা হয়। তার জন্য আমাদের দুই ধরনের 2 সালটা লিখতে হয়। যেমন আয় বর্ষে এখানে লেখা হয়েছে 22-23। আয় বর্ষ 22-23, কর বর্ষ 23-24। অর্থাৎ তুমি আগে আয় করবা, তারপরে তুমি কর দিবা। আয় বর্ষ সবসময় এক বছর আগে থাকবে। তাহলে আমাদের এরকম থাকবে, প্রতিটা প্রতিটা অঙ্কে এরকম থাকবে। 2টা সাল মিলা থাকবে, জুলাই থেকে জুন। 22-23 হলে 23-24, 23-24 হলে 24-25, এরকম থাকবে। তার মানে তোমার বুঝে নিতে হইব কোন খাতের তুমি করতেছো। এরপরে আসছো চাকরি হতে আয়ের ধারা মুখস্থ। ধারা কি? 32 থেকে 34। ধারা তোমার নর্মালি এভাবে চলতে থাকবে, 32 থেকে 34। পরবর্তী ধারা হবে 35 থেকে 39। এভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? কারণ এই ধারা কখনো চেঞ্জ হয় না। এই ধারা হলো বাংলাদেশের সংবিধানে লেখা আছে। তাহলে তুমি এই ধারা তুমি ইচ্ছা মতো লিখতে পারো না। অর্থাৎ তোমার সংখ্যা তুমি যদি বসাই দাও, সেটা তোমার অঙ্কের জন্য দেখা গেছে ভুল, তোমার অঙ্ক নাম্বার পাইবা না। ধারা মুখস্থ করতেই হবে এট ফার্স্ট। চাকরি হতে আয় ধারা হলো 32 থেকে 34 মুখস্থ। এরপর আসো মূল বেতন। তখন তুমি মূল বেতন তোমাকে দেওয়া হবে। তোমার মাসে এত টাকা মূল বেতন পাও সেরকম বলা থাকবে। তো মাসে যদি মূল বেতন বলা থাকে, সেক্ষেত্রে তোমাকে বছরে মূল বেতনে কনভার্ট করতে হবে। বছরে কিভাবে করবা? 12 দিয়া গুণ করবা। যেই টাকা থাকবে ওটারে 12 দিয়া গুণ, তাহলে এক বছরে মূল বেতন পাওয়া যাবে। এক বছরে মূল বেতন তুমি পাইলা। এরপরে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা কি জিনিসটা কি? মহার্ঘ ভাতা জিনিসটা হলো আমাদের প্রতিনিয়তই তোমার দেখা গেছে যে কোনো কিছু না কোনো কিছু দাম বাড়তাছে। এখন প্রতিনিয়ত যদি দাম বাড়ে, যারা চাকরি করে তারা কিভাবে নিজেকে খাপ খাওয়াইবো, তার জন্য কি করে একটা ভাতা চালু করছে। ওই ভাতার নাম হলো মহার্ঘ ভাতা, যেটা নর্মালি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে। যেই পার্সেন্টেজ আকার তুমি ধরবা হলো যে মূল বেতন থাকবে, এই মূল বেতনের উপরে পার্সেন্টেজটা ধরবা, তাহলে তুমি পেয়ে যাবে মহার্ঘ ভাতা। উৎসব বোনাস। উৎসব বোনাস কখন দেয়? যেমন এই যে পূজা আসতে আছে, পূজার উৎসব বোনাস দিবে। তারপর ঈদের সময় উৎসব বোনাস দেয়। এগুলাকে উৎসব বোনাস বলে। ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ নর্মালি থাকে না, এটা আপাতত ধরতে হইব না। এরপর আমরা পড়বো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা তোমাকে বছরে দেখা গেছে একটা নির্দিষ্ট পরিমাণ অথবা মাসে একটা নির্দিষ্ট পরিমাণ চিকিৎসা ভাতা দেওয়া হয়। তো মাসে একটা নির্দিষ্ট পরিমাণ চিকিৎসা ভাতা দিলে দেখা গেছে যে ওটারে 12 দিয়ে গুণ করতে হয়। এক মাসে মনে করো দিচ্ছে 1,000 টাকা। এক মাসে 1,000 টাকা। এই 1,000 টাকা আমরা 12 দিয়ে গুণ করব। 1,000 টাকার 12 দিয়ে গুণ করলে আমাদের যে টাকাটা আসে সেটা বলা হয় চিকিৎসা ভাতা। এরপর আসে ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতা জিনিসটা কি? তোমার ঘোরার জন্য টাকা দিব। যদি দেখা গেছে অনেক সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তার একটা দেখা গেছে তারা বোরিং হয়ে যায়, ওই বোরিং ফিল্ড থেকে দূর করার জন্য অথবা কাজের পেশনা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ভাতা দেওয়া থাকে। যে ঘুরে আসেন, কক্সবাজারে টিপ দেয়, অথবা আরো বড় কর্মকর্তা হলে বাইরে টিপ দেয়। তো এরকম যারা আছে ট্যুর দিয়ে আসে তাদেরকে বলে ভ্রমণ ভাতা। এই ভ্রমণ ভাতা কিন্তু সম্পূর্ণ অকরধার্য। অর্থাৎ যেই টাকায় তুমি পাইবে ওই টাকাই বাদ। এটা সম্পূর্ণই অকরধার্য। এটা কর দিতে হয় না। এই যে লেখা আছে সম্পূর্ণ অকরধার্য, এটাকে কর দিতে হবে না। এটাকে আমরা এই ঘরে লিখবো না, এটাকে আমরা এই ঘরে লিখে এখান থেকে বাদ দেয়া দিব, যা আছে তাই বাদ। 10 টাকা পেলে 10 টাকা বাদ, 10 লাখ পেলে 10 লাখই বাদ। এর পাশে আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা জিনিসটা কি? তুমি অফিসে আপ্যায়ন করতে পারো অথবা তোমার বাসায় আপ্যায়ন করতে পারো, এই ধরনের তোমার যারা নির্দিষ্ট পরিমাণ একটা ভাতা দেয়, ওই ভাতাকে বলে আপ্যায়ন ভাতা। এটা সরাসরি দাও। এরপরে বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা মানে তোমার বাড়ি থাকার জন্য তোমাকে একটা যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে, সেটাকে বলে বাড়ি ভাড়া ভাতা। এটাও সরাসরি যাবে। এরপর আসে বাসস্থান সুবিধা। ভাতা না দিয়ে অনেক সময় টাকা দেয়।
কি বলে ওটাকে, বাড়ি দিয়ে দেয়, একটা ডাক বাংলো দিয়ে দিল থাকার জন্য ম্যানেজারকে, অথবা সরকারি কোয়ার্টারে থাকে, তাই না, এরকম একটা সুবিধা দেয়। তো ওই সুবিধাটা, যে টাকাটা দিবে, ওই ফ্ল্যাটের যে দামটা থাকবে সরাসরি এই ঘরে চলে আসবে। এরপর আসলে ইন্টারেস্টিং পার্টগুলো আসবে এখন আস্তে আস্তে। তো এখান থেকে আমরা যে পার্টগুলো পাইলাম ওটা মনে রাখতে হবে। তারপরে হলো আসল আইটেমগুলো যেগুলো আসলে মনে রাখতে হয়। যেমন এখানে আসলে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা মানে কি, তুমি চলাচলের জন্য তোমাকে টাকা দিতেছে, ওটাকে বলা যাতায়াত ভাতা, টাকা দিলে যাতায়াত ভাতা। আর যানবাহন সুবিধা, সুবিধা মানে তোমাকে গাড়ি দিছে, অনেক কোম্পানি কিন্তু গাড়ি দেয়, কোম্পানি থেকে গাড়ি দেয়। তারপরে তোমার চলাচলের জন্য হয়তো বা মোটরসাইকেল দিব, অথবা তোমাকে একটা 4 চাক্কা দিল। তো যাই দেখাক না কেন, ওটার ক্ষেত্রে একটা রুলস আছে। রুলসটা কি, 1,20,000 টাকা। অর্থাৎ যেটাকে বলা থাকবে গাড়ি দিবে, গাড়ি কত দাম সেটা বলবে না। তো গাড়ি না বললে আমরা কত টাকা ধরবো আন্তাজি? আন্তাজি ধরবো 1,20,000, মুখস্থ 1,20,000 এই ঘরে বসাবো। এখন অনেক সময় 3 লাখও বসাইতে হয়, 3 লাখও বসাইতে হয়। এখন 3 লাখ কখন বসাবে, 1,20,000 কখন বসাবে? যখন তোমার গাড়ি 2500 সিসির কম থাকবে, অথবা 2500 সিসি পর্যন্তই থাকবে গাড়ির লিমিটেশন। যেমন 100 সিসি গাড়ি, 80 সিসি গাড়ি, 150 সিসি গাড়ি, ওরকম 2500 সিসি অথবা তার থেকে কম থাকলে 1,20,000, অথবা কিছু না বলা থাকলেও 1,20,000। যদি 2500 সিসির বেশি থাকে তাহলে হবে 3 লাখ। এটা মুখস্থ, আর কোনো উপায় নাই। এরপর আসে ভবিষ্যৎ তহবিলের দান। ভবিষ্যৎ তহবিলে সবসময় মনে রাখবা নিয়োগকর্তার দান আসবে। নিয়োগকর্তার একজনের টাকা আসবে, কর্মীরটা আসবে না, কর্মীরটা আসবে না, শুধুমাত্র নিয়োগকর্তারটা আসবে। এরপর আসে ভবিষ্যৎ অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে প্রাপ্ত সুদ, এটা আসবে না, এটা বাদ, এটা বাদ, এটা কেটে দিলাম। আরো কি যে 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 আইটেম আছে চলো দেখা যাক। এরপরে এখানে আমাদের অনেক আইটেম আছে, দেখছো কতগুলা, 24টা আইটেম দিচ্ছে, 24টা আইটেম মনে রাখতে হবে না। আমরা ছিলাম অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের মোটাঙ্কিতকরণ সুদ, এখানে এটা বাদ, এটা দিতে হবে না। অবসর ভাতা, এটা তোমার থাকে না। এই যে 17 নম্বর আইটেম, নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচালিকার বেতন। অর্থাৎ তোমার যে কাজের লোক রাখবা, ওই কাজের লোকের বেতন তোমার অনেক সময় কি করে, দিয়ে দেয় মালিক পক্ষ বা যে কর্মচারী কোম্পানি থেকে। তো এটা আমাদের আসবো। শান্তি ভাতা, শান্তি হলো বিনোদন ভাতা, মানে তোমাকে কোনো বিনোদনের জন্য কোনো টাকা দিল সেটাকে বলে শান্তি ভাতা। বিশেষ ভ্রমণ ভাতা, বিশেষ কোনো টিপ দিল, সেটা বিশেষ ভ্রমণ ভাতা। যেমন অনেক সময় দেখা যাচ্ছে ট্রেনিং এর জন্য যায়, দেখা গেছে অনেকে আছে যে তোমার বিভিন্ন সরকারি কর্মকর্তা দেখবা যে বিভিন্ন হাস্যকর জিনিসের জন্য বিদেশ সফর করতেছে। যেমন এক্সাম্পল মনে করে সাঁতার কাটা শেখানোর জন্য বিদেশ সফর করতেছে। তো এরকম মানে করার, ঘোরার জন্য উদ্দেশ্যে সরকারি টাকা নষ্ট করে ওরা, এটা একটা বিশেষ ভ্রমণ ভাতা। এরপরে আসলে এরপরে আর কিছু দরকার নাই। তাহলে এই করা আইটেম যদি মনে রাখতে পারো, তাহলে তুমি চাকরি হতে আয় করতে পারবা। আর চাকরি হতে আয় 100% 10 থাকবো, এটা কোনো ভুল নাই। এখান থেকে 10 তুমি মার্ক পাবাই। এতটুকু করার পরে যেই টাকাটা তোমার টোটাল একটা টাকা আসবো, এই টাকাটা হলো বেতন খাতে মোটায়। এই বেতন খাতের মোটায় থেকে বাদ দিতে হবে কর অব্যাহতি, বাদ দিতে হবে কর অব্যাহতি, যে টাকা তুমি পাইলে। কত টাকা বাদ দিবা? বাদ দিবা 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা সবসময় বাদ দিবা তা না। যদি এই টাকার আবার 3 ভাগের 1 ভাগ করবা, যে টাকা তুমি পাইবে এই টাকার তুমি 3 ভাগের 1 ভাগ করবা, এবং 4.5 লাখ টাকা, এই দুইটা টাকার মধ্যে, এই দুইটা টাকার মধ্যে যেটি কম, যেটি কম ওটাই তুমি বাদ দিবা। অর্থাৎ এক্সাম্পল আমি তোমার বুঝাই। মনে করো এক্সাম্পল, এখানে তোমার টাকা আসলো 21 লাখ টাকা। 21 লাখ টাকা তোমার এখানে আছে। তো 21 লাখ টাকা যে আছে, এগুলো যদি 3 ভাগের 1 ভাগ তুমি করো, তাহলে তোমার টাকা আসতে আসে 7 লাখ। এখন এই 7 লাখের সাথে তুলনা করবা তুমি 4,50,000, 4,50,000 ফিক্সড, মুখস্থ। এখন এই 7 লাখের সাথে 4,50,000 যদি তুমি তুলনা করো, কে ছোট? 4,50,000 ছোট। তখন তুমি এখানে বাদ দিবা 4,50,000, এটা বাদ দিবা। এটা বাদ দিলে তোমার অঙ্ক শেষ। আবার এক্সাম্পল তুমি মনে করো না এখানে 21 লাখ নাই, এখানে আছে তোমার 9 লাখ টাকা মোটায়। তো 9 লাখে 3 ভাগের 1 ভাগ করলে টাকা আসতেছে তোমার 3 লাখ টাকা। এখন কে ছোট? 3 লাখ ছোট, তখন তুমি 3 লাখ এখান থেকে বাদ দিবা। এটাই হলো রুলস। আশা করি বুঝতে পারছো। এতটুকু যদি বুঝতে পারো, এখন আমরা অঙ্কে চলে যাব। এটুকুর মধ্যে আর কোনো কোশ্চেন আছে? যে কোনো আইটেম দেখলাম। আচ্ছা, কোশ্চেন নাই। স্যার এটা কি সরকারি অঙ্ক নাকি বেসরকারি? বেসরকারি, আমরা বেসরকারিটা করতেছি। বেসরকারিটা করতে পারলে সরকারি করতে পারবা। সরকারি খুব ইজি। দুইটা কি সেম নাকি? হ্যাঁ, বুঝিনি আরেক। দুইটা কি সেম, সরকারি আর বেসরকারি? হ্যাঁ, সেমই। তুমি যদি বেসরকারি করতে পারো, সরকারি করতেই পারবা। ঠিক আছে, আমরা সরকারি বুঝবো আস্তে আস্তে। ঠিক আছে, চলো একটা অঙ্ক দেখা যাক। আমরা হলো 2022 সালে যে অঙ্কটা আসছে এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো এখন। প্রবলেম সমস্যা নম্বর 1। সমস্যা নম্বর 1, জনাব গোলাম ফারুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক। বেসরকারি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক। 30 জুন 23 তার সমাপ্ত বছরের আয়। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে তার
এখানে তার দেওয়া আছে 30 জুন 23 তার সমাপ্ত বছরের আয়। তাহলে সমাপ্ত বছর মানে কি? তার আয় শুরু হয়েছিল জুলাই থেকে। জুন যদি সমাপ্ত হয়, শুরু হয়েছিল জুলাই। কোন জুলাই? 23। 23 তো আর জুলাই নাই, কারণ 23 জুনের শেষ এসে গেছে গা। তাহলে 22 জুলাই থেকে শুরু হয়েছিল। তাহলে আমাদের অর্থ বছর হবে, আয় বছর হবে 22-23, অর্থাৎ আয় বর্ষ হবে 2022-23। আর কর বর্ষ হবে ঠিক তার পরে, তাহলে 23-24। এইভাবে তোমাকে আয় বর্ষ আর কর বর্ষ বুঝে নিতে হবে। এক নাম্বার কথা। 2 নাম্বার বলছে মাসে মূল বেতন 60,000। মাসে যদি মূল বেতন 60,000 হয়, এটার 12 দিয়ে গুণ দিবা, তাহলে তুমি এক বছর, এক মাসে, 1 বছরে বেতন পাই যাবে। এরপরে বলছে নগর ভাতা মূল বেতনের কত টাকা? 20%। এখানে ভুল আছে, এটা নগর ভাতা নয়, এটা মহার্ঘ ভাতা হইব। মহার্ঘ, ঠিক আছে? এটা হবে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা মূল বেতনের আমাদের দেওয়া আছে যথাক্রমে 20%, অর্থাৎ মূল বেতন যা হবে তার 20%। এরপরে আসো বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%। এরপরে চিকিৎসা ভাতা মাসে 5,000। এই প্রকৃত খরচের কোনো কাজ নাই, এটা বাদ। প্রকৃত খরচ বাদ, এটা কোনো কাজ নাই। তাহলে আমাদের মাসে যদি 5,000 হয়, এটার আমরা 12 দিয়ে গুণ দিব। আপ্যায়ন ভাতা মাসে 2,000, এটার আমরা 12 দিয়ে গুণ দিব। উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান। তাহলে 1 মাসের মূল বেতন হইলো 60,000 টাকা, 2 মাসের মূল বেতন হইব 1,20,000 টাকা। তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তা নিকট হতে একটি গাড়ি পেয়েছেন। গাড়ি কত টাকা পাইছে বলছে? কত সিসি বলছে? বলে নাই। কত টাকা সেটাও বলে নাই, কত সিসি সেটাও বলে নাই। তাহলে আমরা মুখস্থ করে দিব 1,20,000। 1,20,000 ফিক্সড। তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন, এটা আসবে না। তিনি রাখলে আসবে না। উক্ত তহবিলের সঞ্চিতির সুদ 15%, 45,000 টাকা, এটাও বাদ। সুদ কখনো আসে না, সুদও আসবে না। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে, তিনি যদি মূল বেতনে জমা দেন, তাহলে আমাদের ধরে নিতে হবে নিয়োগকর্তাও দেন। এটা মুখস্থ। তিনি দিলে নিয়োগকর্তাও দিবে। নিয়োগকর্তা, নিয়োগকর্তাটা আসবে মূল বেতনে। তিনি এই বছরে 20,000 টাকা ভ্রমণ ভাতা পেয়েছেন। এটার টাকাটা লিখবো, 20,000 টাকা লিখবো, বাদ দিয়ে দেবো সম্পূর্ণ। এরপরে এই বছরে জনাব গোলাম ফারুকের বিনিয়োগ, বিনিয়োগ মানে ভবিষ্যতের জন্য টাকা জমা রাখা, ও খরচ সমূহ, খরচ মানে ব্যক্তিগত খরচ, ওটা আসে না, এগুলা করছেন। তা আমাদের কি করতে বলছে? উপরোক্ত তথ্যের ভিত্তিতে জনাব ফারুকের মোট আয় ও কর দায় নির্ণয় করতে বলছে। এট ফার্স্ট মোট আয় যেটা করে সেটা আমরা শিখবো। মোট আয় কিভাবে করে, চলো দেখা যাক। আমরা যেগুলা পড়লাম সেখান থেকে, আর এখান থেকে আমরা কি কি আসবো? প্রথমে মূল বেতন, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, উৎসব বোনাস, আর নিয়োগকর্তা গাড়ি দিয়েছে, যাতায়াত সুবিধা, এবং নিয়োগকর্তার দান, এগুলা, এবং ভ্রমণ ভাতা। এই আইটেমগুলো আসবে। চলো দেখা যাক নিচে সলিউশনে কিভাবে করা হয়েছে। এখানে লক্ষ্য করো, প্রথমে লেখা হয়েছে, উপরে যে লক্ষ্য করো, জনাব করদাতার নাম লেখা হয়েছে। করদাতার নাম, এগুলো লিখবো না। করদাতার নাম, কর বর্ষ আগে লেখছে, আয় বর্ষ পরে লেখছে। আমরা আগে আয় বর্ষ লিখবো 22-23, কর বর্ষ লিখবো 23-24। এরপরে মোট আয় নির্ণয় করো, মোট আয় নির্ণয় করবো। প্রথমে চাকরি হতে আয় লিখবো, ধারা লিখবো হলো তোমার 32 থেকে 34 মুখস্থ। এরপরে মূল বেতন, ওই যে মূল বেতন ছিল 60,000 গুণন 12, 7,20,000 টাকা। এরপরে তুমি লিখবা নগর ভাতা। আচ্ছা, মহার্ঘ ভাতা না লেখা, নগর ভাতাই লেখছে। মূল বেতনের 20%, তার মূল বেতন হলো এই যে 7,20,000, এই 7,20,000-এর 20%। এরপরে চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা ছিল 5,000, 12 দিয়ে গুণ দিবা। এরপর আসলে উৎসব বোনাস, দুটি মূল বেতনের সমান। একটা মূল বেতন 60,000 টাকা, দুইটা মূল বেতন 1,20,000 টাকা। এরপর আসলে আপ্যায়ন ভাতা, 12 দিয়ে গুণ দিবা, 24,000 টাকা। এরপরে ভ্রমণ ভাতা 20,000 টাকা। বাদ, এই যে বাদ, বাদ অকর ধার্য সম্পূর্ণ, মানে পুরাটাই বাদ, ভ্রমণের টাকা আসে না। তাহলে আমি এখানে 20,000 টাকা লেখছে, 20,000 টাকাই, 20,000 টাকা বাদ দিছে, কোনো টাকা যায় নাই। এরপরে বাড়ি ভাড়া ভাতা, আমাদের বলা ছিল 60%, তাহলে এই যে মূল বেতনের 60%। যানবাহন সুবিধা মুখস্থ 1,20,000 টাকা, আমি বলছিলাম যানবাহন সুবিধা মুখস্থ 1,20,000 টাকা। এরপরে নিয়োগকর্তার দান, এই যে দেখো নিয়োগকর্তার দান, এটাও আসছে। নিয়োগকর্তার দান কত পার্সেন্ট? 10%, এই যে মূল বেতনের 10%। এরপরে আসো পরিমিত প্রভিডেন্টের সুদ, ওরা দিছে, আমরা এটা দিব না, এটা বাদ। ওরা দিছে, আমরা এটা দিব না, এটা বাদ। আচ্ছা, এরপরে এই সবগুলা টাকা যোগ করলে আমাদের এই টাকাটা আসবো। এই টাকাটা আসার পরে এখান থেকে বাদ দিবা। বাদ, ওই যে 3/1 অর্থাৎ এই টাকার 3/1 করবা। এই টাকা 3/1 টাকা করলে আসলো 5 লক্ষ সামথিং। এটার সাথে তুলনা করবা 4,50,000। তা 5 লাখ তো বেশি, 4,50,000 তো ছোট, তার জন্য 4,50,000 বাদ দিতে হবে। এই এর থেকে 4,50,000 বাদ দিলেই তুমি পাওয়া যাবে চাকরি হতে মোট আয়। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি, বলো?
আছে কোশ্চেন? না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, চলো চলে যাই আমরা এবার পরের টুক। আমরা তো চাকরি হতে মোটাই বের করলাম, আমাদের কিন্তু চাকরি হতে মোটাই পর্যন্ত করতে বলে নাই, আমাদের করতে বলছিল কিন্তু করদায়ও, রাইট? এখানে আমাদের করদায়ও করতে বলছে। তো করদায় করার জন্য আমাদের প্রথমে 3টা স্টেপ করতে হয়। আমাদের কি কি করতে হয় আমরা সেটা আরেকটু বলি, আর একটু আলোচনা করি। দেখো, তোমাকে প্রথমে করতে হবে 1 নাম্বার, এখানে 1 নাম্বার করতে হবে মোট আয়। মোট আয়, আমাদের 1 নাম্বার মোট আয় শেষ। 2 নাম্বার করতে হবে তোমার বিনিয়োগ ভাতা। বিনিয়োগ ভাতা। 3 নাম্বারে করতে হবে তোমার কর দায়। কর দায়। তাহলে তুমি কর দায় যদি করতে বলে তোমাকে অবশ্যই অবশ্যই মোট আয় বিনিয়োগ ভাতাকে করে নিতে হইব, তারপর কর দায় করতে হইব। তো আমরা মোট আয়টা করছি, বিনিয়োগ ভাতা করি নাই, এখন আমাদের বিনিয়োগ ভাতা করতে হবে। বিনিয়োগ ভাতায় কি কি যায়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বিনিয়োগ ভাতা কি? বিনিয়োগ ভাতা বলতে আমরা বিনিয়োগ বলতে সহজে কিন্তু আমরা বুঝতে পারি ভবিষ্যতে যা যা টাকা জমাবো সেটা আমাদের বিনিয়োগ। এখন ভবিষ্যতের জন্য যা টাকা জমাবা সেটা তোমার বিনিয়োগ, এই ক্ষেত্রে তা হবে না, এই ক্ষেত্রে আরো কিছু থাকবে। এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। প্রথমত, তুমি ভবিষ্যতের যা জমাবা এর একটা পয়েন্ট। 1 নাম্বার, তুমি যা রাখতেছ হলো ভবিষ্যতের জন্য যা, অর্থাৎ ভবিষ্যৎ, ভবিষ্যতের জন্য যা আমি যা জমাইতেছি এটা 1 নাম্বার। 2 নাম্বার আসবে তোমার আর শেয়ার ক্রয়, অর্থাৎ তুমি যদি শেয়ার ক্রয় করো সেটা তোমার জন্য বিনিয়োগ হিসাবে আসবে। 3 নাম্বার, তুমি যদি দান করো, তবে দানের ক্ষেত্রে মনে রাখতে হবে স্বীকৃত প্রতিষ্ঠানকে দান করছো, কোনো দান করলে সেটাও এই ক্ষেত্রে বিনিয়োগ হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, কিন্তু শিক্ষিত প্রতিষ্ঠান, যেমন জপারা কলেজে দান করছো, ডিএন কলেজে দান করছো, কোনো মসজিদে দান করছো, এরকম তুমি আন্তাজি তোমার যদি বলো আমি দান করছি আত্মীয় স্বজনের মাধ্যমে, তাহলে আসবে না। কিন্তু তোমাকে দান করতে হবে কোনো প্রতিষ্ঠানকে, তাহলে সেটা আসবে। এই 3টা জিনিস মনে রাখতে হবে বিনিয়োগে। তাহলে আমরা এরকম কি কি আইটেম পাইছিলাম আমাদের অঙ্কে, চলো আমরা একটু পড়ি, উপরে প্রশ্নটাকে পড়ে নেই আরেকবার। তো আমাদের এখানে দেখো, লক্ষ্য করো, তুমি প্রথমত তার স্ত্রীর জীবন বীমা করছে, যে বীমাটা আসবে 70,000 টাকা। প্রাথমিক শেয়ার ক্রয় করছে, এটা আসবে বিনিয়োগে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দান করছে, এটা আসবে। টিপিএস করছো 7,000 টাকা, এটাও আসবে। এই চারোটাই আসবে। পাশাপাশি তিনি মূল বেতনে 10% ভবিষ্যৎ তহবিলে জমা রাখছেন, এবং তার নিয়োগকর্তাও জমা রাখছে। নিয়োগকর্তাটা আমরা কই দিছিলাম? নিয়োগকর্তাটা আমরা এখানে দিছিলাম। এই দেখো, আমরা নিয়োগকর্তাটা কিন্তু আমাদের অঙ্কে লিখছিলাম নিয়োগকর্তা। তো নিয়োগকর্তা কত টাকা জমা দিছে? 72,000। তাহলে 2জন ব্যক্তি হইল না? একজন হইল নিয়োগকর্তা, আরেকজন হইল কর্মী। তাহলে কয়জন ব্যক্তি হইল? 2জন। নিয়োগকর্তাটা আমরা এই জায়গায় আনছি, তাহলে কর্মীও তো দান করছে, তাহলে 2জনে দান করছে। 2জনে যদি দান করে তাহলে টাকা ডাবল হয়ে গেল, বিনিয়োগে যাইব ডাবল, কিন্তু মোটায় যাইব শুধু নিয়োগকর্তা। নিয়োগকর্তা আসবে শুধু মোটায়, আর বিনিয়োগে যাবে নিয়োগকর্তা এবং প্লাস কর্মী, 2জনের টাকা। চলো দেখা যাক ঠিক আছে কিনা, আমরা একটু মিলিয়ে দেখি ওরা কিভাবে করছে। প্রকৃত বিনিয়োগ লেখছে প্রথমে, উপরে লেখছে প্রকৃত বিনিয়োগ, এরপরে বিনিয়োগ এর পরিমাণ ও দান। ও দান, স্ত্রীকে বীমা করছে 70,000, শেয়ার ক্রয় করছে 1 লাখ, ডিপোজিট করছে মাসে দেওয়া ছিল 7,500, 12 দিয়ে গুণ দেওয়া 90,000 টাকা। এই ক্ষেত্রে রুলস আছে একটা, 90,000 টাকার সাথে সর্বোচ্চ সীমা 1,20,000 মুখস্থ, এবং এই দুইটার মধ্যে যেটা ছোট, তাহলে 90,000ই ছোট। এরপরে প্রভিডেন্ট ফান্ডে দান, কয়জন? 2জন, নিয়োগকর্তা আর কর্মী। নিয়োগকর্তা 72,000, কর্মী, আর 2জন মিলে যদি 72 72 হয় 1,44,000 টাকা। এই সবগুলা টাকা যোগ করলে আমাদের মোট আয় আসতেছে 4,04,000 টাকা। এটা হলো তোমার, সরি মোট আয় না, মোট বিনিয়োগ, ভুল বলছি আমি, মোট বিনিয়োগ। মোট বিনিয়োগ আছে 4,04,000 টাকা। বিনিয়োগ শেষ। বিনিয়োগ করার পরে এরপরে তোমার আসবে কর দায়। তো কর দায় কিভাবে করবা লক্ষ্য করো। কর দায়ের ক্ষেত্রে আমাদের ছক মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে। কর দায়ের ক্ষেত্রে রুলস একদম মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবা? আমাদের 3.5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় না। পুরুষের ক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় না। নারীর ক্ষেত্রে 4 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় না। প্রতিবন্ধীর ক্ষেত্রে 4,25,000 টাকা পর্যন্ত কর দিতে হয় না। এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4.5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় না। এটা হলো রুলস। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু পুরুষ, জনাব ফারুক ছিল, জনাব ফারুক একজন পুরুষ, তো 3.5 লাখ টাকা পর্যন্ত তার কর দিতে হবে না। তো 3.5 লাখ টাকা যে কর দিতে হবে না, বাকি টাকার উপরে তো কর দিতে হবে। তো আমাদের মোট টাকা কত আসলো? এক্সাম্পল 12 লাখ টাকা আসলো, 12,87,000 টাকা এখানে আসলো মোট আয়। এই 12,87,000 টাকা থেকে আমাদের অঙ্ক করা শুরু করতে হবে। তো প্রথমত আমি 12 লাখ, এই যে 12,27,000 টাকা এখানে লেখা হয়েছে মোটায়। তো মোটায়ের 12,27,000 টাকা থেকে 3.5 লাখ টাকা মোটায়ের উপরে কত পার্সেন্ট? 0% বসাইলা। তাহলে এখান থেকে তুমি 3.5 লাখ টাকা বাদ দাও, মনে মনে বাদ দিবা, হ্যাঁ। তো মনে মনে বাদ দিলে টাকা থাকতেছে তোমার 3.5 লাখ যদি বাদ দিই, 9 লাখ, 9 লাখই ধরো এক্সাম্পল, আমি রাউন্ড ফিগার ধরি, হ্যাঁ, ক্যালকুলেশন সুবিধার্থে। তো 9 লাখ টাকা থাকতেছে। পরবর্তী রুলস হলো রুলস, রুলস হ্যাঁ মুখস্থ।
পরবর্তী বছর মোট আয়ের 1 লাখ টাকার উপরে 5%। তাহলে আমার কি 1 লাখ টাকা আছে না? আমার কাছে তো 9 লাখ টাকা আছে। 3.5 লাখ বাদ দেওয়ার পরে 9 লাখ। রুলস বলতেছে 1 লাখ। তাহলে আমি এখানে 5% দিলাম এবং 1 লাখ মনে মনে বিয়োগ করলাম 9 লাখ থেকে। তাহলে টাকা থাকবো 8 লাখ। পরবর্তী রুলস হলো 3 লাখ টাকার উপর। তার মানে আছে 8 লাখ, তাহলে 3 লাখ টাকা রুলস পড়লো। এই 3 লাখ টাকার উপরে পার্সেন্ট পাস করে বাড়বো 10%। তাহলে 3 লাখ টাকার উপর 10% ধরলাম, এই 3 লাখ টাকা বাদ। 3 লাখ টাকা বাদ দিলে থাকে 5 লাখ টাকা। পরবর্তী রুলস হলো 4 লাখ টাকার উপরে 15%। আমার কাছে আছে 5 লাখ, তার মানে বেশি আছে। তাহলে 4 লাখ টাকাও বাদ। 4 লাখ টাকা বাদ দিলে টাকা থাকে হলো তোমার 1 লাখ ওই সামথিং যেটা থাকলো, অর্থাৎ 37,000। সামথিংটা আমার যেটা দূরেই নেই। পরবর্তী রুলস হলো 5 লাখ টাকার উপরে 20%। পরবর্তী রুলস 4 লাখের পরে। 4 লাখের পরে এখানে তো 5 লাখ, কিন্তু 5 লাখ তো নাই আমার কাছে। আমার কাছে অবশিষ্ট আছে 1,37,000। 5 লাখের চাইতে কম আছে। রুলস যেটা তার চাইতে কম আছে। তো রুলস যদি থাকে তার চাইতে যদি কম থাকে, সেই ক্ষেত্রে নাম লিখতে হবে অবশিষ্ট। আর এরপরে লিখলাম আমরা মোট আয়ের পরবর্তী, মোট আয়ের পরবর্তী, মোট আয়ের পরবর্তী, এখানে লিখবো মোট আয়ের অবশিষ্ট। অবশিষ্ট যা আছে, এই যা আছে এটা বসাবো এবং এই টাকার উপরে পার্সেন্ট পাস করে পারবে 20%। আবার বলি, মোট আয় ছিল 12 লাখ টাকা। এখান থেকে 3.5 লাখ টাকা বাদ দিলে যে টাকা থাকে ওই টাকার উপরে 5% ধরবো 1 লাখ টাকা পর্যন্ত। তো 3.5 লাখ টাকার উপরে কোনো কর দিতে হয় না, শূন্য। আসলে 9 লাখ, আমার রুলস হলো 1 লাখ। তাহলে 1 লাখ টাকার উপরে 5%, 1 লাখ বাদ। আছে 8 লাখ, রুলস হলো 3 লাখ। তাহলে 3 লাখের উপরে 10%, 3 লাখ বাদ। আছে 5 লাখ, রুলস 4 লাখ। তাহলে 4 লাখ টাকা বাদ 15%। আছে 1,37,000, রুলস 5 লাখ, কিন্তু 5 লাখ তো আমার কাছে নাই। আছে 1,37,000। তাহলে আমরা লিখবো অবশিষ্ট টাকার উপরে, যে টাকার উপরে 20%। এরপরে ক্যালকুলেশন করব। এটা 5, যেমন ক্যালকুলেশন কি ক্যালকুলেশন করবা সেটা একটু বলি। এটা 0% মানে তো 0 টাকা। 1 লাখের উপরে 5% মানে 5,000। 3 লাখের উপরে 10% মানে 30,000। 4 লাখের উপরে 15% মানে 60,000। বাকি টাকার উপর 20% মানে 27,000। টোটাল আসলো 1,22,400 টাকা। এই টাকা থেকে এখন তুমি বাদ দিবা কর রেয়াত। কি বাদ দিবা? কর রেয়াত বাদ দিবা। কর রেয়াত কিভাবে করবা? অনেক পেশাইছে ওরা, অনেক অনেকেরই কাটা। একটা সহজ করে বলি। কর রেয়াত হইলো প্রথমে মোট আয়ের 3%। আমি সংক্ষেপে একটু লেখা দিই, হ্যাঁ, সাইড দিয়া। 1 নাম্বার, এই টাকাটা কই থেকে আসলো? এই টাকা হলো মোট আয়ের 3%। আমি একটু লেখা দিই, মোট আয়ের 3%। এই যে টুক, এই যে দেখো, এই যে লেখো দেখো, এটুক লাগবা জাস্ট, মোট আয়ের 3%। এইভাবে করবা, এতটুকু লাগবা 1 নাম্বার দিয়া। এই যে নাম্বার দিয়া, নাম্বার দিয়ে এতটুকু লাগবা, বাকিটুক কাটা, বাকি যা আছে সব বাদ। মোট আয়ের 3%, মোট আয়ের 3% করলে এই টাকাটা আসে। 2 নাম্বারে খ লাগবা। খ, খ লাগবা হলো তোমার যে যে বিনিয়োগ বেড়েছিল না, প্রকৃত বিনিয়োগ 4,04,000 টাকা, এটার উপরে 15%। তো প্রকৃত বিনিয়োগের 4,04,000 উপরে 15%, এটুক লাগবা খ লেখা। তাহলে একটা টাকা, দুইটা টাকা পাইলা। লাস্ট মুখস্থ গ নাম্বার, সর্বোচ্চ সীমা 10 লাখ। 10 লাখ। এই তিনটার মধ্যে যেটি কম, এই তিনটার মধ্যে যেটি কম সেটার নামে হলো কর রেয়াত, ওটাই বাদ যাইব এই টাকা থেকে। এই যে মোট কর দায় থেকে, এই যে মোট কর দায়, এই টাকার নাম হলো মোট কর দায়, এখান থেকে বাদ যাইব হলো কর রেয়াত। আর কর রেয়াত কেমনে বের করবা? ক, খ, গ। ক, খ, গ এর মধ্যে যেটি কম। তাহলে ক মধ্যে হলো 38, 60, 10 লাখ। তাহলে 38 কম, এই 38 বাদ দিলে যে টাকা থাকবো ওটাই হলো নিট কর দায়। অঙ্ক সমাপ্ত। এই কর দায়টা তোমরা 2-3 বার দেখবা ভিডিও, না দেখলে কিন্তু বুঝবা না। এটা কিন্তু জটিল ব্যাপার। প্র্যাকটিস করবা, দেখবা, আশা করি এতটুকু ক্লিয়ার হইছো। এই অঙ্কটা যদি বুঝতে পারো, বেসরকারি ম্যাক্সিমাম অঙ্ক তোমরা নিজে থেকে করতে পারবা। ঠিক আছে? তাহলে কোশ্চেন যদি থাকে করো, না হলে আজকে ক্লাস সমাপ্ত করে দিব। স্যার আমাদের যে পরীক্ষা হলো না, পরীক্ষার হুম মধ্যে না চাকরি হতে আয় একটা অঙ্ক দিচ্ছিল। হুম। তো এই অঙ্কটার মধ্যে এত পেশালটা চাইছে, ওই অঙ্ক জায়গায় না না, শোনো, চাকরি হতে আয় দেয় নাই যে শুধু, মোট আয়। ওটার মধ্যে না আরো কিছু দিছে। হুম, ওটার মধ্যে তোমার ভাড়া হতে দিছে, ওটার মধ্যে তোমার আরো কয়েকটা খাত দিছে। ঠিক আছে? ওটা হলো বলে একক ব্যক্তির কর নির্ধারণ, শুধু চাকরি না। আমি দেখছি প্রশ্নটা। তাহলে স্যার ওই অঙ্কটা একটু করে দিন আচ্ছা, এক্ষুনি। করে দিব না, সমস্যা নেই, ওটা পরে করতে হইব। আরো অনেকগুলা খাত শিখতে হইব, তারপরে ওটা করতে হইব। ওটা তো সবগুলা খাত মিলে একটা অঙ্ক। বুঝছো? আচ্ছা। ঠিক আছে? আস্তে আস্তে পারবা, সমস্যা নাই। প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ পারবা। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।